নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে তিনি মারাত্মক কিছু অভিযোগ তো তুললেন, কিন্তু তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, তিনি পদত্যাগ করবেন না। তিনি জানিয়ে দিয়েছেন, আমি পদত্যাগ করব না, তার কারণ আমি হারিনি, আমি সেটা মনে করি। অর্থাৎ এই মুহূর্তে যেটা একদম পরম্পরা পর পর প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি, একদম প্রত্যেক মুখ্যমন্ত্রী যখন হেরে যান সেই সময় তিনি সরকার যদি গঠন না করতে পারেন তাহলে পদত্যাগ করেন। 2011 সালে আমরা দেখতে পেয়েছিলাম তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি সরাসরি রাজভবনে গিয়েছিলেন, বেলা 2:30টার মধ্যে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। তখনও কাউন্টিং কিন্তু চলছে, অর্থাৎ যেদিন ভোটের রেজাল্ট বেরোচ্ছে সেদিনই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু সরাসরি গিয়ে তার ইস্তফা পত্র দিয়ে এসেছিলেন। কিন্তু এই মুহূর্তে একটা ঐতিহাসিক মুহূর্ত, এবং ঐতিহাসিক মুহূর্ত বটেই, কারণ একজন সিটিং চিফ মিনিস্টার যিনি নিজের কেন্দ্রে হেরেছেন, যার সামগ্রিকভাবে সরকার পতন হয়েছে, তিনি এই মুহূর্তে মানুষের যে ম্যান্ডেট সেটাকে কোথাও গিয়ে সরাসরি বলছেন যে আমি মানছি না। তার বিভিন্ন অভিযোগ, কি কি অভিযোগ আপনাদেরকে বলবো বিস্তারিত, কিন্তু তার আগে আপনারা শুনুন সেই মুহূর্তে তিনি কি বলছেন প্রেস কনফারেন্স করে। কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যাব। হারলে আমি যদি শপথ দিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. আপনারা শুনলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বক্তব্য। তিনি এই মুহূর্তে পদত্যাগ করতে নারাজ, তিনি জানিয়ে দিলেন, কারণ তিনি মনে করছেন যে তিনি কোনোভাবেই হারেননি, মোরালি তার জয় হয়েছে। তো সেই হিসাবে তার বক্তব্য, এই মুহূর্তে আমি পদত্যাগ করব না। তো পদত্যাগ না করলে কি হবে সেটা আপনাদের একটু জানিয়ে দিই। পদত্যাগ না করলে আগামী 7 তারিখ পর্যন্ত, আজকে 5 তারিখ, 7 তারিখ পর্যন্ত একদম সরাসরি এই যে সরকার সেটা ডিসলভ হয়ে যাবে আগামী 7 তারিখের পরবর্তী সময়। এবং 7 তারিখের পরবর্তীতে রাজ্যপাল যে কোনো একজন নতুন জিতে আসা বিধায়কদের মধ্যে থেকে যে কোনো একজনকে, যার নাম উঠে আসবে বিজেপির তরফ থেকে, তাদের মধ্যে একজনকে সরাসরি শপথ গ্রহণ করিয়ে নিতে পারবেন। এবং সেটা কিন্তু 9 তারিখ, কারণ এই সরকার, তৃণমূল সরকার যারা 2021-এ জিতেছিল, তাদের সময়সীমা কিন্তু 7ই মে পর্যন্ত। তো সেই পর্যন্ত চিফ মিনিস্টার চাইলে পদত্যাগ পত্র নাও দিতে পারেন, সেটা আমরা অবশ্যই, সেটা সাংবিধানিক নিয়ম সেটাই বলছে। তো সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলছেন এই পদত্যাগ পত্র দেব না। তো এই মুহূর্তে কি কি পয়েন্ট গুলো উঠে এসেছে তার বক্তব্যের মধ্যে থেকে আপনাদের সামনে একটু বিস্তারিত ব্যাখ্যা করি। আমাদের লড়াই বিজেপির সাথে ছিল না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে ছিল, এরকম একদম অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার বক্তব্য অনুযায়ী যে ইলেকশন কমিশনকে সম্পূর্ণ কাজে লাগিয়ে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি ইলেকশনে জয় পেয়েছে, তা না হলে তাদের জয় পাওয়ার কোনো জায়গা ছিল না। এবং তার পরবর্তীতে তিনি বলছেন গট আপ বিটুইন বিজেপি এন্ড ইলেকশন কমিশন। এই ধরনের একটা অভিযোগ কিন্তু আমরা শুধুমাত্র মমতা ব্যানার্জির মুখ থেকে কেন, বিভিন্ন বিরোধীদের মুখ থেকে বারংবার শুনতে পেয়েছি, যা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনাও করেছি আপনাদের সাথে, যে রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব কিংবা অরবিন্দ কেজরিওয়াল বারংবার ইলেকশন কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ তুলছে। তো ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে আবারও অভিযোগ তুললেন একজন রাজ্যের 15 বছরের মুখ্যমন্ত্রী। এবং অদ্ভুত বিষয় যে জায়গাটায় এই মুহূর্তে প্রশ্ন উঠতেই পারে যে প্রত্যেকেই হেরে যাওয়ার পরবর্তীতে এই অভিযোগটা তুলছেন কেন? তাহলে তৃণমূল কংগ্রেস কি কোথাও গিয়ে এটা প্রতিবাদ হিসাবে, একদম সরাসরি যেভাবে এসআইআর হয়েছে সেটাকে তৃণমূল কংগ্রেস মানেনি, এবং তার প্রতিবাদ হিসাবে সরাসরি কি একদম ইলেকশন থেকে সরে দাঁড়াতে পারতো না? যেটা একই অভিযোগ একদম সরাসরি উঠেছিল তেজস্বী যাদবের বিরুদ্ধে। তেজস্বী যাদব তো বলেছিল আমরা ইলেকশন থেকে সরে দাঁড়াবো, কিন্তু শেষ পর্যন্ত ইলেকশনে অংশগ্রহণ তারা করলো। ইলেকশন ফার্স্ট ফেজ হয়ে যাওয়ার পর তেজস্বী যাদব এবং মমতা ব্যানার্জি আমরা দুজনকেই দেখলাম একদম নতমস্তকে মানুষের সামনে এলেন ভিডিও বার্তা নিয়ে,
এবং তারা জিতেই গিয়েছেন, সেই রকম একটা প্রেক্ষিত তৈরি হলো। কিন্তু তার পরবর্তীতে যে রেজাল্ট বেরোলো, সঙ্গে সঙ্গে একদম ইলেকশন কমিশনের ওপর একদম চড়াও হওয়া, কিংবা ইলেকশন কমিশন বা বিজেপির একটা গটাপ আছে, এই ধরনের কথাবার্তাগুলো বলার মাধ্যমে কি এখন আর কোনোভাবে কোনো সুরাহা হতে পারে, এই প্রশ্নই মুহূর্তে উঠছে। এবং তার পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ জায়গাটা, যে এই সন্ত্রাস সমস্ত সন্ত্রাসকে ছাড়িয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হঠাৎ করে মনে করিয়ে দিয়েছেন 2011 সালে তার পার্টি ক্ষমতায় আসার পর নাকি সিপিআইএম এর একটিও পার্টি অফিস ভাঙচুর করেনি। আমরা এই নিয়ে সিপিআইএম এর বিভিন্ন মানুষজনের সাথে কথাবার্তা বলেছি, বিভিন্ন মানুষজন যারা আক্রান্ত হয়েছিল সেই সময় তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, পরবর্তীতে কখনো ইন্টারভিউ করলে আপনাদেরকে দেখাবো। কিন্তু অবশ্যই তাদের অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তাদের অভিজ্ঞতার সঙ্গে মুখ্যমন্ত্রীর আজকের এই কথা, মমতা ব্যানার্জির আজকের এই কথা কিন্তু কোথাও গিয়ে মিলছে না। অর্থাৎ বিরোধিতার জায়গায় বসে মমতা ব্যানার্জি যে কথাটা বলছেন, শাসক দলের জায়গায় বসেও কি একই কথাটা বলেছিলেন, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং তার সঙ্গে অল ইন্ডিয়ার যে পার্টিগুলো, বিরোধী পার্টিগুলো, এবং অর্থাৎ ইন্ডিয়া অ্যালায়েন্স যে পার্টিগুলো রয়েছে, তাদের সবাই কিন্তু কল করেছিলেন। সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধী যেমন কল করেছিলেন কংগ্রেসের পক্ষ থেকে, যদিও কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী ফোন করেছিলেন সেটা আমাদের কিন্তু বুঝতে অসুবিধাই হচ্ছে ইকুয়েশনটা। তার কারণ কোথাও গিয়ে একদম বারংবার আক্রমণ শানাতে কিন্তু রাহুল গান্ধী ছাড়েননি। রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গে দুবার করে এসেছেন ভোট প্রচার করতে, প্রথম দফা নির্বাচন আগে, দ্বিতীয় দফা নির্বাচন আগে, তখন সবচেয়ে বেশি যদি আক্রমণ শানিয়ে থাকেন সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসকেই। তো সেই তৃণমূল কংগ্রেস যদি হেরে যায়, তার পরবর্তী রাহুল গান্ধী ফোন করা বা সোনিয়া গান্ধীর ফোন করা, সেইটা কোন জায়গা থেকে হচ্ছে, সেটাকে আবার তৃণমূল কংগ্রেসের যে 29 জন এমপি তারা যাতে একদম সরাসরি ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে না চলে যায়, সেই জায়গা থেকেই এই ফোন, সেই জায়গা থেকেই কি এই উষ্ণতা সম্পর্কের তৈরি হচ্ছে আমরা জানি না। তবে তার সঙ্গে ফোন করেছেন এবং আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন অখিলেশ যাদব, এই ধরনের কথাও আমরা শুনতে পেয়েছি মমতা ব্যানার্জির মুখ থেকে। এবং তার সঙ্গে তেজস্বী যাদব, অরবিন্দ কেজরিওয়াল প্রত্যেকেই ফোন করেছিলেন, মুখ্যমন্ত্রী যেমন জানিয়েছেন। এবং এই মুহূর্তে যে জায়গাটা তৈরি হয়েছে, I will strengthen the India alliance and I will not enter into the ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে কিন্তু প্রথম পার্লামেন্ট ছেড়ে এসে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঢুকেছিলেন এবং তার পরবর্তীতে তার 3টে টার্মে মুখ্যমন্ত্রী থাকা এবং সেখানে মুখ্যমন্ত্রী থেকে হেরে যাওয়া, সেই জায়গাটায় একদম 2021 সালে কিন্তু প্রলেপ দিয়েছিল তার বাদবাকি 215টা আসন তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল সেই জায়গাটা। এবং একদম এইবারে যেভাবে তার দল ধরাশায়ী এবং তিনি ধরাশায়ী হলেন তার নিজের হোম গ্রাউন্ডে, সেটা কিন্তু কোথাও গিয়ে মেনে নিতে তিনি পারছেন না। তা না হলে একটা বাই ইলেকশন করে অনেকেই হয়তো কাল থেকে আশা করেছিল যে একদম আবার একদম স্বমহিমায় বিরোধী নেত্রী হিসেবে তিনি থাকবেন, কিন্তু সেটা তিনি আর থাকতে নারাজ। এবং তিনি বলছেন আই এম এ ফ্রি বার্ড রাইট নাও, আমি ইন্ডিয়া অ্যালায়েন্সকে নেতৃত্ব দেব, ইন্ডিয়া অ্যালায়েন্সে থেকে আমি সরাসরি এনডিএর বিরুদ্ধে লড়াই করব। আমরা বিভিন্ন জায়গায় কিছু অন্য সম্ভাবনার কথাও শুনতে পেয়েছিলাম, মূলত সিপিআইএম বা বামপন্থীদের তরফ থেকে আমরা শুনতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি তার পার্টি হেরে যায় তাহলে তারা সরাসরি বিজেপির সঙ্গে একদম অ্যালায়েড সরকার তৈরি করতে পারে, সেরকম প্রেক্ষিত তৈরি হয়েছিল কিছু ক্ষেত্রে আলোচনায়। কিন্তু এই মুহূর্তে কোনো মতেই কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে যাওয়ার কথা বললেন না মমতা ব্যানার্জি। বিভিন্ন ইকুয়েশন তাতে কাজ করছে বটেই, কিন্তু এই মুহূর্তে তিনি সম্পূর্ণভাবে কিন্তু কোথাও এই ইলেকশনটাকে মেনে নিচ্ছেন না এবং ইলেকশনের ফলাফলটাকে মেনে নিচ্ছেন না এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানিয়ে তিনি বলছেন আমি ইস্তফা দেব না মুখ্যমন্ত্রীর পদ থেকে। কিন্তু তাতে কি শেষ পর্যন্ত তিনি সফলভাবে আর থাকতে পারবেন? তা তো হবে না। একদম শেষ পর্যন্ত 9 মে, আগামী 9 মে কিন্তু রবীন্দ্র জয়ন্তীর দিন নতুন ভাবে একজন মুখ্যমন্ত্রী আসতে চলেছেন এবং যিনি কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে নতুন ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার পরিচালনা করবেন। এবং যে সরকার গঠিত হবে, এখন যা সূত্র মারফত খবর পাচ্ছি আমরা, তা কিন্তু মহাকরণ থেকেই চালিত হবে, আর কিন্তু নবান্ন থেকে সরকার চলবে না। এবং অবশ্যই তার সঙ্গে একদম নবান্নের যে সামগ্রিক সেটআপ সেটা কিন্তু আবার মহাকরণে তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রীর ঘর সহ 28 জন মন্ত্রীর ঘর একদম প্রস্তুত করা হয়েছে মহাকরণে। আপনাদের জানালাম এত পর্যন্ত। আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।